গোলাম রব্বানী সাহেব বরকাতুহু, ডক্টর মুফতি গোলাম রব্বানী সাহেব বরকাতুহু এই পর্যায়ে আমাদের সমক্ষে বক্তব্য উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আজকে বর্তমান পরিস্থিতিতে আলেম সমাজের করণীয় শীর্ষক আলোচনার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি এবং যারা শুনছেন, সময় যেহেতু কম, আমি 5টা পয়েন্টে কথা বলবো। কারণ কি করণীয় এই বিষয়ে অনেক অনেক কথা বলা যাবে, অনেক বিষয় আছে। সেখান থেকে আমি চিন্তা করছি 5 মিনিটে 5টা কথা বলার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা আছে সেটা হলো যে আমাদের চিহ্নিত করতে হবে কোন কোন জায়গায় আমাদের লোক সেট করা দরকার। আলহামদুলিল্লাহ আমরা একটা জায়গা সফল হয়েছি, যে আলেমদের প্রতিনিধি আমাদের খালিদ সাহেব আছে। এটা আমরা কিন্তু ফেসবুকের মাধ্যমে হোক বা যেভাবে হোক আমরা একটা আওয়াজ তোলার চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি। আমার মনে পড়ে যখন বিএনপি সরকার প্রথমে 91 যখন ক্ষমতায় আসে, মন্ত্রিত্ব দেওয়ার একটা ব্যাপার হয়, তখন তারা কি করেছে যে আমির সাহেবের পক্ষ থেকে কথা ছিল যে আমাকে করা হোক, বাংলাদেশ সাহেবের পক্ষ থেকে একটা সুর ছিল যে আমাকে করা হোক। এই করতে করতে দেখা গেল যে কিছুই করতে পারেননি। ম্যাডাম মানে তখন খালেদা দিয়েছিলেন, ওনার বক্তব্য ছিল যে আপনারা আগে ঠিক করেন কে আসবেন, শেষ পর্যন্ত কিছু হয়নি। আমাদের মধ্যে এরকম যেন মানে টানাটানি না থাকে, আমরা সুনির্দিষ্ট করি ক্ষতি কাকে আমরা বানাতে চাই, ইসলামী ফাউন্ডেশনের মতো জায়গায় কাকে নিতে চাই, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কাকে নিতে চাই, আমাদের ব্যাপার আছে ব্যাপারের মতো জায়গায় কাকে নিতে চাই, হায়া আছে সেখানে কাকে নিতে চাই। এরকম জায়গায় যে সমস্ত ইসলামিক জায়গা আছে, যে সমস্ত জায়গায় আমাদের সড়ক উপস্থিতির দরকার আছে, সেই সমস্ত জায়গায় আমরা সুনির্দিষ্ট করি যে আমরা অমুককে চাই। এবং একটা মুরব্বী যারা আছে তাদের বসতে হবে, বসে সিদ্ধান্ত নিতে হবে। এবং একরকম যদি আওয়াজ হয় তাহলে হবে, যদি 2 রকম 3 রকম 4 রকম আওয়াজ হয় তাহলে দেখা যাবে যে ওই কথা বলবে যে আগে আপনারা ঠিক করেন আসলে কাকে চান, তাকে দেওয়া হবে, মানে আসলে দিতেই চায় না। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হলো যে একটু আগেও কথা হচ্ছিল খতিব আজম সিদ্দিক আহমদ সাহেবের কথা, সেটা হলো যে আমাদের প্রজন্ম যে আছে, আমাদের যে যারা নতুন জেনারেশন আছে তাদেরকে গড়তে হবে, প্ল্যান করতে হবে। 30 বছর পরে, 40 বছর পরে, 50 বছর পরে আমরা একটা ভালো পর্যায়ে যাব, রাতারাতি সম্ভব না। যদি ওই পর্যায়ে আপনি প্ল্যান করতে পারেন তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ সম্ভব। আমার বন্ধু আছেন লাবিব আব্দুল্লাহ, তাকে দেখেছি যে মাদ্রাসা পড়ার পাশাপাশি অনেক ছাত্রকে জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করে। আমি মাদ্রাসার ছাত্র, যখন মাদ্রাসা থেকে বলা হতো যে কিছুতেই আলিয়া মাদ্রাসা পরীক্ষা দেওয়া যাবে না, আমিও চিন্তা করেছি না পরীক্ষা দেওয়া যাবেই না। কিন্তু খতিব আজম সিদ্দিক আহমদ সাহেবের একটা কথা ছিল যে আমাদের লোক সব জায়গায় থাকতে হবে। এই কথাটা আমার খুব মনে ধরেছিল। তখন চিন্তা করলাম যে না, তাহলে তো আমাকে গড়ে উঠতে হবে। সেই আজ থেকে অনেক আগে, হিসাব করলে 33 বছর আগে, 1991-92 সালের দিকে সিদ্ধান্ত নিলাম ঠিক আছে পড়বো। আলিয়া মাদ্রাসা পরীক্ষা দেওয়া হলো, দাওরা হাদিসে শেষ করলাম, ইফতাহ পড়া হলো, এদিক দিয়ে আলিমাত পরীক্ষা দেওয়া হলো, নদওয়া পড়ার সুযোগ হলো, এদিক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হলো। এই যে একটা পর্যায়ে আস্তে আস্তে এখন একটা বিষয় অনেকে প্রস্তাব দিচ্ছেন যে একটা ভালো জায়গা আপনাকে সেট করা যায়, এটা কিন্তু একদিনে হয় না।
আজ থেকে 33 বছর আগে প্ল্যান হয়েছে, এখন আপনারা যদি মনে করেন যে এটাকে সেট করতে চান, সেট করতে পারেন। যদি আজকে বলেন যে আমি সেট করে দিব, মুখকে সেট করতে, মুখকে সেট করতে হবে না। আফম খালিদ সাহেবকে যে ওনারা নিয়েছে, এরকম না যে আপনি বলছেন এই জন্য নিয়ে নিয়েছে। ওনার যোগ্যতা দেখেছে, ওনার সার্টিফিকেট দেখেছে, ওনার সবকিছু বিবেচনা করে দেখেছে, না উনি পারফেক্ট, সুতরাং তাকে কি করা যায়, নেওয়া যায়। এরকম আফম খালিদ 100 তৈরি করেন, 1000 তৈরি করেন, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ আপনাদেরই হবে, আমাদেরই হবে। 3 নম্বর যে কথাটা বলবো, যেটা আলোচনা হয় যে সামনে ইলেকশন, কিভাবে কি করবে না করবে। একটা গল্প কয়েকদিন আগে পড়েছি, কিন্তু এটা আমার আগে থেকে কথা। আমার থিওরিটা হলো, যদি সামনে ইলেকশন ত্রিমুখী হয়, আওয়ামী লীগ চেষ্টা করবে ত্রিমুখী করার জন্য, তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। আপনারা যারা মনে করতেছেন বিএনপি আর জামাত আলাদা করবেন, হুজুররা আলাদা করবেন, ছাত্ররা আলাদা হবে, ফাঁকে দিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। একটা গল্প কয়েকদিন আগে আমি ফেসবুকে দেখলাম, সেটা হলো যে একটা হোস্টেলে বিকালবেলা নাস্তা দেওয়া হয়, সিঙ্গারা দেওয়া হয়। 16 বছর যাবত সিঙ্গারা খাচ্ছে। এখন সবাই আদ্য করছে যে এখন তো স্বাধীন হয়েছে, এখন আমরা সিঙ্গারা খাবো না, ভালো কথা। এখন বলা হলো যে ঠিক আছে, তোমরা যখন সিঙ্গারা খাবে না, তোমরা তোমাদের স্বাধীনভাবে তোমাদের চয়েস দাও। তো শর্ত একটা, যারা যেটা জয়ী হবে সেটি কিন্তু পরবর্তীতে দেওয়া হবে। তো 100 জনের মধ্যে 20 জন ছিল সিঙ্গারার পক্ষে, তাদের সিঙ্গারা ভালো লাগে। বাকি যারা 80 জন ছিল, তাদের সিঙ্গারা ভালো লাগে না, তারা সিঙ্গারা খাবে না। কি খাবে? একজন পরজন বললো যে আমরা আপেল খাবো, পরজন বললো সমোসা খাবো, আর এরকম পুরি খাবে, কয়েকজন বললো, অমুক বললো যে নুডলস খাবে। এভাবে ভাগ হতে হতে যখন রেজাল্ট আসলো, ওনারা দেখলো যে সিঙ্গারার যে খাওয়ার লোক 20 জন যে ছিল, সেই 20 জন সিঙ্গারা খাওয়ার লোক বেশি আছে, আর অন্যরা 15 জন, 10 জন, 12 জন এরকম। শেষ পর্যন্ত জয়ী কে হলো? সিঙ্গারা ওয়ালাই। আমাদেরও সামনে যেন সিঙ্গারা ওয়ালারাই জয়ী না হয়, সেজন্য ঐক্যবদ্ধ হতে হবে। যত ছাড় দিতে হয়, যত ছাড় দিতে হয়, ছাড় দেওয়া হলে 2টা ভাগে ইলেকশন করতে হবে, যদি আমরা আমাদের অস্তিত্ব রাখতে চাই। আর যদি না রাখতে চাই, তাহলে ইলেকশন হবে ডিভাইড এন্ড রুল হিসেবে, দেখা যাবে আমাদেরকে পরাজিত করে আবার তারাই ক্ষমতা আসবে। বিএনপি চাচ্ছে যে আমরা মানে বাড়া ভাত এখনই খাবো, এরকম মানসিকতা। আয়োজন মনে করতেছে যে আমরা তো বিভিন্ন জায়গায় সেট করে ফেলেছি, লোক সেট হচ্ছে, সুতরাং অসুবিধা নেই, আমরা জয়ী হয়ে যাব না। জামাত হুজুর যারা আছে, তারা মিলে যদি মনে করে 100 আসনের চিন্তা করেন, বিএনপিকে যদি 100 আসনের মধ্যে রাখা হয়, ছাত্রদেরকে যদি 100 আসন রাখা হয়, 300 আসন যদি এই এক পক্ষ থাকে, আর ওইদিকে বাম বা আরো মিলে যদি 14 দল, তাদের যে কয়টা দল আছে, সেই কয়েকজন মিলে যদি তারা 300 আসন দেয়, আশা করা যায় জনগণ আপনাদেরকে ভোট দিবে। আর যদি এটা না করেন, আপনারা যদি 3 ভাগ হয়ে যান বা 2 ভাগ হয়ে যান, তাহলে তারা অবশ্যই জয়ী হবে, কারণ 25% ভোট নিশ্চিত আছে তাদের। এটা জোয়ার আসলে তখন 40-45% হয়ে যায়। এই 25% যে আছে, এটি কিন্তু যতই আপনি মনে করেন কলা গাছে দাঁড় করা দেন, তারপর তারা দিবে। এটা সতর্ক থাকতে হবে। 4 নম্বর যে বিষয়টা বলবো, সেটা হলো আমরা নীতি নির্ধারকের কিছু কাজ করব। আমরা সব জায়গায় আমাদের লোক থাকবে এরকম না, আমরা পরামর্শকের ভূমিকা কাজ করব। বিভিন্ন জায়গায় পরামর্শ দিব, এই কাজটা করা দরকার, এই জায়গায় এই করা দরকার, ওই জায়গায় ওই করা দরকার, ওই জায়গায় ওই করা দরকার। এই জন্য আমরা পরামর্শ দিব, সম্মিলিতভাবে পরামর্শ দিব। অনেক সময় আছে যে আপনি সিটে বসে কাজ সব করতে পারবেন না, যারা পরামর্শ দিবে তাদের কথা অনেক সময় শুনতে হয়। সুতরাং আমরা এমনভাবে পরামর্শ দিব এবং এই প্রয়োজনে চাপ সৃষ্টি করব, এবং ইসলামের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত আসে, সম্মিলিতভাবে আমরা ঝাঁপিয়ে পড়ব। ইনশাআল্লাহ দেখা যাবে যে আমাদের কথাগুলো
বর্তমান যে সরকার আছে বা যেই আসবে তারা মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ। শেষ 5 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হলো মিডিয়া গড়ে প্রচার ছাড়া আসলে কিছু হয় না। প্রচার যদি যথাযথ প্রচার না হয় তাহলে দেখা যাবে পড়ে থাকবে। এটা আমাদের আহমদুল্লাহ ভাই আসন্না ফাউন্ডেশন প্রচারের কারণে দেখা যাচ্ছে সবাই এখন ঝাঁপিয়ে পড়তেছে, কিন্তু আরো অনেক কিন্তু সংস্থা আছে ইখলাসের সাথে কাজ করতেছে একদম 100% সঠিক, কিন্তু তারপরে তাদের দিকে আসতেছে না। কেন? সে প্রচারটা নেই। তাহলে আমাদের মিডিয়া যে আছে, সে ইলেকট্রনিক মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, ফেসবুকের মাধ্যমে হোক, যেটা ইউটিউব টিভির মাধ্যমে হোক, যেভাবে হোক আমাদের প্রচার মাধ্যমে আমাদের খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে। আর কিছু মিডিয়া আমাদের নিজস্ব তৈরি করতে হবে, যেন এই কথা না বলা হয় যে আলেমরা কি করেছে সেটা তো কোনো ভালো মিডিয়া প্রচার করতেছে না। কেন? আল জাজিরাতে প্রচার করার জন্য মানুষ মরিয়া হয়ে যায় যে আল জাজিরা প্রচার করো। তাহলে কি আল জাজিরা একটু পর্যায়ে গিয়েছে যে তাদের প্রচারটা অনেক লাভবান হয়। এই আল সুন্নাহ ফাউন্ডেশন যে আছে তারা একজনের ছবি দিয়ে দেয়, সবাই চায় যে আমি এখানে যাই, ওরা একটা ছবি প্রচার করো, লাখ লাখ ভিউ হয়ে যাবে। এটা কেন? একটু পর্যায়ে আসছে। আমাদের পক্ষ থেকে মিডিয়ার সেই একটা পর্যায়ে নিয়ে যেতে হবে, যেন আমাদের মিডিয়ার দিকে সবাই তাকিয়ে থাকে যে অমুক জায়গা থেকে যেন আমাদের বিষয়টা প্রচার হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে যে কিছু ভাবনা হলে সেই ভাবনাগুলো আল্লাহ তাআলা বরকত দান করুন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।